এই যে শার্টের গন্ধ আমি এখনো ওর গায়ের গন্ধ পাই। আমাকে এসে জড়ায় ধরে শুয়ে থাকতো তখন আমি যে গন্ধ পাইতাম এই শার্ট থেকে, আমি সেই গন্ধই পাই। আমি এই শার্ট ধুইতে দিই না, ধুবো না। আমি এই জামা কাপড়গুলো একটাও ধুইতে দেই না। এগুলো সব ওর গায়ের গন্ধ আছে। স্কুল ড্রেস সামনে পরে আছে। কে পরবে এগুলো আমার? এভাবেই সাফওয়ানের শার্ট ধরে ছেলেকে খুঁজে ফিরছিলেন মা খাদিজা বিন জুবায়েদ। সন্তান ফিরবে না জেনেও এখনও ছেলের ব্যবহার করা জিনিসপত্র আগলে রাখছেন তিনি। গত 5 আগস্ট হাসি মুখে 15 বছরের সাফওয়ান বিজয় মিছিলের জন্য মায়ের কাছ থেকে বিদায় নিল, ফেরে লাশ হয়ে। সাভারের এনাম মেডিকেলের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাফওয়ান আক্তার। ও যাওয়ার জন্য একদিন জিদ ধরতো, তখন আমি বলতাম যাও ছাদে যে রাস্তায় যে মানুষ মিছিল করতেছে ওইগুলো যে দেখো, তোমাকে আমি বাইরে যেতে দিব না, তুমি তো এখনো ছোট। আমি ওকে যাইতে দেই নাই কখনো। সেদিন তো আনন্দে মিছিলে গেছে ওর বাবার সাথে, ওর বাবা নিয়ে গেছে দেখে আমি যাইতে দিছি, তাই না হলে তো সেই দিনও আমি যাইতে দিতাম না। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই এতে যোগ দেওয়ার জন্য অস্থির হয়ে থাকত সাফওয়ান, কিন্তু বয়স কম হওয়ায় তাকে যেতে দেয়নি পরিবার। ছাদে দাঁড়িয়ে মিছিল দেখত সে। সেদিন ছেলের ইচ্ছা পূরণ করে বিজয় মিছিলে নিয়ে যান বাবা আক্তারুজ্জামান লিটন। ছেলের আনন্দের সেই মুখটা এখনো চোখের সামনে ভেসে উঠছে তার। সেই গেল যে বাবা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে বাবা যাই, এখানেই থাকো, অন্য কোথাও যায় না, এখানেই থেকে তোমরা আনন্দ উল্লাস করো। আমি এই কথাটাই তার সাথে বলি। আমার ছেলেও বললো ঠিক আছে বাবা এখানেই থাকবে। হ্যাঁ, এটা চোখে বাসে, ওই ছবিটা তো আমার আছে চোখে তো বাসে। আমার বাবা যে আসলে মারা যাবে সে তো কখনোই সেও কল্পনা করে নেই, আমিও তো কল্পনা করিনি। আমার ছেলে আমার কাছে এখন মনে হয় আমার ছেলে মারা যায় না, আমার কাছে মনে হয় আমার ছেলে আছে। আমি ভাবতেই পারি না যে আমার ছেলে নাই। সাফওয়ানকে গুলি লাগতে না দেখলেও ঠিক ওই সময়টাতে তার পাশে ছিল সাফওয়ানের ভাগ্নে রাইন। তার ভাষ্য মতে কোনো কারণ ছাড়াই ওই দিন মিছিলে গুলি চালায় পুলিশ। এই মিছিলটা হচ্ছে এনামের দিকে যাচ্ছিল, এনাম রোডের দিকে যাচ্ছিল। তো পুলিশের সামনে আগে এসে বলছে এলোপাথারি গুলি করে। সেই গুলিতে সামনে যারা ছিল ওরা হচ্ছে রোডে ঢুকে যায়, বাট আমরা রোডে ঢুকতে পারি নাই। পরে আমি হচ্ছে একটা দেয়াল লাফ দেওয়ার পরে মামাকে খুঁজছি, মামাকে পাই নাই। আমি মনে করছি যে মামা কোনো একটা সেফ জায়গায় আছে। পরে হচ্ছে পুলিশ 7টা পর্যন্ত ওই রোডে ছিল, রোডে থাকে গুলি করছে। তো আমি 7টার পর বের হয়ে আসছি, বের হয়ে আসার পরে হচ্ছে রোডে হারাই গেছিলাম। হারাই যাওয়ার পরে হচ্ছে রোডে বের হয়ে আসার পরে হচ্ছে মামাকে খুঁজছি, মামাকে পাই নাই। পরে আমি চলে আসতেছি, তখন হচ্ছে আমার মেজো মামা হচ্ছে রাজীব, উনি হচ্ছে এনামের সামনে গ্রিল গার্ডেনের সামনে আমাকে পাওয়ার পরে বলতেছে যে সদ্যকে পাওয়া যায় নাই। তখন হচ্ছে আমরা আবার এনামের দিকে যাই। এনামে যাওয়ার পরে ওনারা বলতেছে যে 7-800 রোগী ভর্তি হয়েছে, আমরা এত লিস্ট করি নাই, আপনারা হচ্ছে খুঁজে দেখেন, এনআইসি ওয়াইসি খুঁজে দেখেন। তো আমরা খুঁজি নাই, নিচে চলে আসছি। তো আমার টিচার আমাকে সদমাকে হচ্ছে পড়াতো, তো উনিও ছিল। তো ওনার দুইটা ফ্রেন্ড আসে, এসে বলে যে নিচে 2টা লাশ রাখা আছে, ওখানে একটু খুঁজে দেখো। তো আমার টিচার ওখানে গেছে, গিয়ে দেখে যে ওইখানে সদ্যমা লাশ মানে শনাক্ত করতে পারছিল। তারপরে আমাকে ডেকে নিয়ে গেছে। পরে আমি দেখে বুঝছি যে উনি আমার মামা। পরে মামাকে নিয়ে চলে আসে বাসায়। 2টা গুলি লাগছিল, একটা হচ্ছে এখানে লাগছিল হাতে, আর একটা হচ্ছে পাঁজরে ঢুকে গেছিল। কথা বলতে না পারলেও ছোট ভাইকে খুব মিস করে তিশমা। সাফওয়ানের সঙ্গে করা খুনসুটিগুলো মনে পড়ে তার। মায়ের সঙ্গেও বন্ধুত্বটাও ছিল বেশ গভীর। মা ডাক শুনে ওকে বলতাম তুমি আমাকে এত ডাকো কেন বাবা? বললেন আপনি যে ডাকতে পারে না, আপনি কথা বলতে পারে না, আপির কথা সহ আপির ডাক সহ আমি তোমাকে ডাকবো। তুমি মনে করো না যে আপনি কথা বলতে পারে না, আমি আমার মুখ দিয়ে আপনি কথা বলে। স্কুল থেকে এসে ব্যাগটা ওইখানে ডেল মেরে রাখে, ড্রেস খুলবে না খুলে এসে আমাকে আগে আদর করবে, আমার সাথে বসে স্কুলে যা যা ঘটনা ঘটছে আগে বলে তারপরে আমি তাকাতে পারতাম, যাও ড্রেস খুলো, গরম লাগছে মা, আমার গরম লাগছে না, বাসায় আসলে আমার গরম লাগে না।
সব ঘটনা আগে বলতো আমার সাথে। একমাত্র ছেলে চলে যাওয়ার শোক এখন সারা জীবন বয়ে বেড়াতে হবে সাফওয়ানের বাবা মাকে। কিন্তু যাদের জন্য এই কষ্ট, তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করার দাবি জানান তারা।